সুবর্ণা, একটু নিজের সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেওয়া আমাদের বলো, আর তুই যদি কমফোর্টেবল হও মাস্কটা খুলে নিবি। স্যার ধন্যবাদ প্রথমেই আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রীপর্ণা, যেমন আপনারা বললেন, আমি হাবড়া উত্তর 24 পরগনা জেলা থেকে বিলং করি। আমি আমার মাধ্যমিক এক্সামিনেশান কমপ্লিট করেছিলাম 2010 সালে, এবং তারপর 2012তে আমার উচ্চ মাধ্যমিক এক্সাম কমপ্লিট করি। তারপর 2016তে আমি আমার বিটেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করি উইথ দ্য স্ট্রিম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তারপর আমি দীর্ঘ 5 বছর আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং এখনও করে চলেছি। আর আমার হবি হচ্ছে স্যার রবীন্দ্রসঙ্গীত গাওয়া এবং শোনা। কোয়ালিফিকেশনটা কি বললেন? বিটেক ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। আপনি কোথায় কাজ করছেন? আমি টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসে কাজ করছি। তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করে টাটা কনসালটেন্সি সার্ভিসে কাজ করছেন কেন? আপনার তো চিপ যারা বানায় সেখানে কাজ করার কথা ছিল। হ্যাঁ স্যার, অবশ্যই সেরকমই কথা ছিল, কিন্তু সেই রকম ক্যাম্পাসিংয়ের সুযোগ আমি কলেজ থেকে পাইনি। কোন কলেজ আপনি? টেকনো ইন্ডিয়া বানিপুর। টেকনো ইন্ডিয়া, হ্যাঁ। আচ্ছা বলুন। তো আমাদের কলেজে সেরকম ইলেকট্রনিক্সের কোনো কোম্পানির ক্যাম্পাসিং হয়নি। সেক্ষেত্রে আমার সফটওয়্যারে কিছুটা ইন্টারেস্ট ছিল, এবং আমি দেখেছি আমি সফটওয়্যারের কোম্পানিতে আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পেরেছিলাম, এবং সেই মুহূর্তে আমার কাছে আর কোনো অপরচুনিটিও আসেনি। তো তারপর সেই সময় আমি টাটা কনসালটেন্সি সার্ভিসে জয়েন। আপনি তো পরবর্তীকালে তো চেষ্টা করতে পারতেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেখানে বাইরে কোথাও ক্যাম্পাসে নিয়ে বসা। হ্যাঁ, আমি চেষ্টা করতেই পারতাম, কিন্তু আমি দেখেছিলাম যদিও আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়েছি, তা সত্ত্বেও আমার সফটওয়্যারে ইন্টারেস্ট ছিল আমার। তো সেক্ষেত্রে আমি সফটওয়্যারে দেখলাম আমি ক্র্যাক করেছি, এবং আমি ভালো কাজ করতেও পারছি। তো শেষে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আপনি কাজ স্যার আমি করছেন? এসএপির ওপর কাজ করছি। এসএপি ফুল ফর্ম কি? স্যার সফটওয়্যার অপারেশনাল প্রোডাক্ট। আচ্ছা, আপনি নেটওয়ার্কিং সাবজেক্টটা পড়েছিলেন? নেটওয়ার্কিং আমাদের কিছুটা পার্ট ছিল স্যার। কিছুটা পড়েন? হ্যাঁ, নেটওয়ার্কিং কিছুটা পড়েছিলাম। একটা আচ্ছা। সেমিস্টারে আমাদের এই সাবজেক্টটা ছিল। কী কী নেটওয়ার্কিং ইউজ করা হয় আমাদের জেনারেলি? স্যার জেনারেলি আমরা সিগন্যাল সিস্টেম ইউজ করে থাকি, যেটা আমি আমার পাঠ্য বিষয়ের মধ্যে পেয়েছিলাম। আর নেটওয়ার্কিং বলতে আরও বেশ কয়েকটা ধরনের নেটওয়ার্কিংও আমরা করেছিলাম, বাট এই মুহূর্তে আমি সবগুলো মনে করতে পারছি না, কিন্তু আমার সিগন্যাল সিস্টেমটা মনে আসছে। আচ্ছা, নেটওয়ার্ক আর ইন্টারনেটের পার্থক্য? নেটওয়ার্ক আর ইন্টারনেট পার্থক্য বেসিকটা বলবেন, কোনো রকম মানে লিটারেচার অ্যান্সার দেবেন না, একদম বেসিক পয়েন্ট, টু দ্য পয়েন্ট। স্যার ইন্টারনেট একটা পার্টিকুলার জোনে থাকে, একটা পার্টিকুলার আমি বলতে পারি একটি পার্টিকুলার অংশ, বাট নেটওয়ার্কটা অনেকগুলো ইন্টারনেট বা অনেকগুলো সার্ভারের যদি আমরা কানেক্টিভিটি করি, সেক্ষেত্রে সেটাকে আমরা নেটওয়ার্ক বলে থাকি। তাই কি ইন্টারনেটটা কি পার্টিকুলার? সরি স্যার, ইন্টারনেটটা কি বলুন? ইন্টারনেট একটা পার্টিকুলার মানে ইন্টারনেটটাকে যদি আমরা একটা একক ইউনিট হিসাবে ধরি, তাহলে নেটওয়ার্ক হচ্ছে সেই একক ইউনিটগুলোর একটি মানে সেই একক ইউনিটগুলোকে যদি আমরা সংযুক্ত করি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক। তার মানে কি নেটওয়ার্কটা সাবসেট না সুপারসেট? স্যার নেটওয়ার্কটা সেক্ষেত্রে সুপারসেট হচ্ছে। তাই কি? ইন্টারনেটটাই তো আপনার ইউনিভার্সাল সেট, আর এটা তো আপনার ছোটো ছোটো অনেকগুলো নেটওয়ার্কটা যেটা মানে সেটাকে সংযুক্তকরণ করে বলছে। হ্যাঁ, ওটা সাবসেট সুপারসেট হচ্ছে কি নেটওয়ার্কটা? মানে আমি বলতে চাইছি নেটওয়ার্কটাই হচ্ছে আমরা ইন্টারনেটকে কানেক্ট করে যে সংযোগটা স্থাপন করছি সেটাকে। আপনি একটা সার্কেল আঁকলেন, সার্কেলটাকে আপনি নেটওয়ার্ক বলবেন না সার্কেলটাকে ইন্টারনেট বলবেন? আর এই যে ভিতরে এখানে কোনটা নেটওয়ার্ক আর কোনটা ইন্টারনেট? স্যার ভেতরেরগুলোকে আমি বলবো ইন্টারনেট, আর এর যে পুরো যে অংশটা সেটাকে আমি নেটওয়ার্ক। আচ্ছা, ভিএলএসআই এর ফুল ফর্ম কি? ভিএলএসআই আপনি বর্তমানে টিসিএসে চাকরি করেছেন। হ্যাঁ স্যার। এখানে সিডিএস সুপারভাইজারের ইন্টারভিউ দিতে এসেছি। ধরুন আপনি জবটি পেলেন, আপনার মনে হয় না জবটি পাওয়ার পর আপনাকে এই জবটির সঙ্গে অ্যাকোমোডেট করতে হবে নিজে, বা আপনার মনে হয় না যে আপনি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ঢুকবেন এই জবটি পাওয়ার পর?
না স্যার, আমার কখনোই সেরকম মনে হয় না। আমার মনে হয় আমি নিশ্চয়ই এই টিসিএস ছেড়ে এলেও আমি এখানে নিজেকে অ্যাকোমোডেট করে নিতে পারবো, কারণ আমি সেই প্রতিজ্ঞা নিয়েই বা সেই অ্যাসপিরেশন নিয়েই এই পরীক্ষায় বসেছিলাম এবং পরীক্ষায় এতদূর অব্দি সাফল্য লাভ করেছি। এই পরীক্ষাটা কি পার্টিকুলার মানে এই পোস্টের জন্যই আপনি প্রিপেয়ার পরীক্ষা দিয়েছেন, না অন্য কোনো পরীক্ষার জন্য দিয়েছেন? না, অন্য কিছু আমি পরীক্ষা দিয়েছিলাম, বেশ কয়েকটি পরীক্ষায় আমি দিয়েছিলাম। এবার আমি মানে আমি বলি আর একটু সহজ করে, আপনার যা ব্যাকগ্রাউন্ড এবং আপনি এই মুহূর্তে যা কাজ করেন তাতে আপনার জায়গায় ধরুন অনেকেই থাকলে সরকারি চাকরির পরীক্ষা যদি দিত, আমি প্রশাসনিক চাকরি যদি একদম বাদও দিই, একদম যেগুলো কোর প্রশাসনিক চাকরি আমি এগুলো যদি বাদও দিই, 5 বছর আপনি টিসিএস চাকরি করছেন, আপনি আইএএস দেবেন, ইউপিএসসি কন্ডাক্ট করে আইএএস। না আপনি কি পার্টিকুলার আপনি পার্টিকুলার কি করবেন এই তাগিদেই আর কি পরীক্ষায় বসেছেন? হ্যাঁ, আমি সরকারি চাকরি করবো বলেই এই নাকি আমার মনে হচ্ছে আপনি এসকেপিস্ট রুট ধরছেন? না স্যার, আমি কখনোই মনে করি না আমি এসকেপিস্ট রুট ধরছি, কারণ আমি অলরেডি 5 বছর এখানে কাজ করে সাফল্যের সঙ্গে কাজ করে এসেছি। কি সাফল্য ওখানে আছে? কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে খুব সহজেই যে কোনো কেউ যদি তার মানে কাজ যদি প্রপারলি না করতে পারে, সেক্ষেত্রে তাকে স্যাক করে দেওয়া হয়। তো আমি সেই জায়গাটা অলরেডি ওভারকাম করে এসেছি 5 বছর ধরে। তো আমি মনে করছি না আমি কখনোই এসকেপিস্ট রুট ধরেছি। আচ্ছা, আসতে চাইছেন কেন? আসতে চাইছি স্যার, তার অনেকগুলো কারণ আছে। কারণ প্রথমত আমার কাছে আমি নিজে পার্সোনালি ফিল করেছি গভর্নমেন্ট জবটা একটা খুব প্রেস্টিজিয়াস জব, এবং সমাজের চোখে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি খুবই ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়, কারণ তারা খুব মানে গ্রাসরুট লেভেলে মানুষের সঙ্গে কাজ করতে পারে। আর দ্বিতীয়ত স্যার, আমরা যে যখন টিসিএসে বা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, সেক্ষেত্রে স্যার আমি মনে করি আমরা বেশিরভাগ ক্লায়েন্টই আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। তো আমি চাইছি আমার ইন্ডিয়ার জন্য কিছু কাজ করতে, আমার সমাজের জন্য কাজ করতে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি যদি এই পেশায় আসি, তো সেক্ষেত্রে আমি আমার যা কন্ট্রিবিউট করতে চাইছি যেটা সমাজের জন্য, সেটা আমি প্রপারলি বা কিছুটা হলেও করতে পারবো বলে আমার। আচ্ছা সুপর্ণা, ধরুন আপনি বলছেন ঠিকই আছে যে আপনি আপনার ইউএসএর ম্যাক্সিমাম ক্লায়েন্ট ছিল টিসিএস, এখানে শিফট করতে ঠিক আছে। এবার আমি একটা কথা বলুন, ধরুন আমি টেকনোলজি কিছুই জানি না, আমার এই ফোনে অ্যান্ড্রয়েড ফোন প্লে স্টোর আছে, সেখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে, অনেক কিছু আমি ইউজ করি। কোনো অ্যাপ্লিকেশানই কিন্তু পার্টিকুলার আমার জন্য বানানো, কিন্তু আবার অন্য অর্থে সব অ্যাপ্লিকেশনই আমার মতো লোকদের জন্যই বানানো। আপনি হতে পারে আপনি টিসিএসে এমন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছেন, তারা ইউএসএ থেকে বিলং করে বা অন্য কোনো দেশ থেকে বিলং করে, কিন্তু আলটিমেটলি টেকনোলজি তো কোনো বাউন্ডারি নেই। আপনি প্রযুক্তিবিদ হিসাবে যদি সেরকম কোনো সাফল্য পেতেন, তার তো পার্টিকুলার কোনো দেশ উপকৃত হতো এরকম ব্যাপারটা না। তো সেই গ্রেটার সেন্সে সারা পৃথিবীর যে কোনো লোক উপকৃত হতে পারে। ধরুন আপনার কোনো একটা সফটওয়্যার, মাফ করবেন যদি আমার মানে টার্মে কোনো ভুল হয়, হয়তো ইউএসএর কোনো ক্লায়েন্টের কাজে, কিন্তু তার মানে সেটা যে শুধুমাত্র তার কাজেই লাগছে এরকম তো না, ভবিষ্যতে যেটা আফ্রিকার একটা বাচ্চারও কাজে লাগতে পারে। মানে আমি বলছি ওই লোকগুলোর, ওই প্রোগ্রামিং করার লোকগুলোর তো খুবই দরকার। সেটা তো এমন না যে শুধু কোনো একটা ইউএসএর একজন ক্লায়েন্টের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য শুধু দরকার, তত না। আপনি তো ওই ফিল্ডেও যথেষ্ট মানে আপনার কাজ করার সুযোগ ছিল, সেটা বলতে চাইছি। আপনার চয়েসকে আমি অসম্মান করছি না, আপনি এখানে এসেছেন, ইট ইজ ভেরি অ্যাডমাইরেবল, এবং মানে উই অ্যাপ্রিসিয়েট দ্যাট ফর ইউর ইন্টারেস্ট ইন পাবলিক সার্ভিস, ফর পাবলিক সার্ভিস। কিন্তু এখানে কি এরকম হচ্ছে কি যে আপনি গভর্নমেন্ট সার্ভিসের সিকিউরিটিটাকেই আপনি কনসিডারেশন রাখছেন মূলত? এটাই বলতে চাইছি। না, সিকিউরিটিটাকে আমি কনসিডারে রাখছি না, কারণ আমি যে কোম্পানিতে কাজ করি সেটাকে আমরা গভর্নমেন্টের পরেই ধরি, এবং আমি যে কোম্পানিতে কাজ করি সেটাতে 30% মহিলা এমপ্লয়িকে রাখাই হয়। তো সেক্ষেত্রে আমার জবটাকে আমি সিকিউর বলেই মনে করছি স্যার। তো মাইনেও তো হopefully আপনি বেশি পান। হ্যাঁ, অবশ্যই আমি মাইনেও বেশি বেশি বলতে আপনি সম্ভবত এখানে জয়েন করে যা পাবেন আপনার পরের 12 বছর লাগবে শুধু সেই মাইনেতে পৌঁছে, আমার কথা মনে হচ্ছে। এবং অবশ্যই আমি আপনাদের সাথে আপনি পরের প্রমোশন করে পাবেন। হ্যাঁ স্যার, তো আপনি একটা জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন, 5 বছর কাজ করছেন, তাহলে কি আপনি মানে আপনার তো নিজের নাকি আপনার এই যে প্রাইভেট সেক্টর আপনি যেখানে আছেন সেটা খুবই কম্পিটিটিভ তো আছেই, তারপর হচ্ছে প্রচুর পরিশ্রমটা অনেক বেশি। আপনি কোথাও মনে হচ্ছে যে এত পরিশ্রম আমি করতে পারছি না, আমি গভর্নমেন্ট সার্ভিসে আসবো, খানিকটা রিল্যাক্সে থাকবো, গভর্নমেন্ট সার্ভিসের যা বিভিন্ন আমরা শুনে থাকি যে খানিকটা ফাঁকিবাজি করা যায় ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু এরকম কোনো ধারণা থেকে মিশন থেকে আপনি আসছেন? না স্যার, একেবারেই নয়, কারণ আমি 5 বছর কাজ করে অলরেডি এই সিচুয়েশনের সাথে সার্ভাইভ করে নিয়েছি। তো এখন আমার পক্ষে এই ধরনের কাজ করা, বা আমাকে যদি বেশি সময় কাজ করতে বলা হয়, বা বলুন যদি আমাকে অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো সময় কাজ করতে
করতে বলা হয়, সেই সমস্ত সিচুয়েশন আমি 5 বছরে কিন্তু খুব ভালোভাবে অ্যাকাস্টম করে পেরিয়ে এসেছি। এবং আপনার দুটো অফিসের মধ্যেও কিন্তু অনেক ফারাক আছে। হ্যাঁ স্যার। যেখানে আপনি বসবেন সেখানে ধরুন আপনি খুব বেসিক যদি ভাবি যে আপনি সারাদিন বাথরুমটা ফাংশনাল ইউজ করবেন, টয়লেটটা ফাংশনাল আপনার কর্পোরেট অনেক ক্ষেত্রে খারাপ হতেই পারে। হ্যাঁ স্যার, সেক্ষেত্রে আমি অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবো, কারণ আমি এরকমই একটা ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে হয়তো আমাদের প্রথমে এইরকম সিচুয়েশানেই থাকতে হতো, তারপর আমরা আস্তে আস্তে সার্ভাইভ করেছি। তো আমার মনে হয় না, আমি নিজের পার্সোনালি বিশ্বাস করি আমি যে কোনো সিচুয়েশানে নিজেকে মানিয়ে নিতে পারবো, হোক সেটা গভর্নমেন্ট, হোক সেটা কর্পোরেট। শ্রীপর্ণা, সি আর C++-এর মধ্যে বেসিক ডিফারেন্স কি? স্যার, সি হচ্ছে বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার C++ তার ওভার ভার্সন, মানে তার আপডেটেড একটা ভার্সন, তার প্রোগ্রামিং সিনট্যাকটিক্যাল অনেক ডিফারেন্স আছে। উদাহরণ দিয়ে বলুন তো, কোন প্রোগ্রামিং সিতে করা যেতে পারে আর কোন প্রোগ্রামিং C++-এ করা যেতে পারে, কোন সফটওয়্যার আপনি বলতে পারবেন? আমি যদি বলি কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে C++ ইউজ না করে আমি জাভা বা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, সেটা কি করা যাবে? হ্যাঁ স্যার, অবশ্যই করা যাবে, কারণ সি এর থেকে জাভা অনেক ওভার ভার্সন একটা ল্যাঙ্গুয়েজ। আপনি কি কাজ করেছেন জাভার উপরে? না, আমি জাভার উপরে কাজ করি C++? না, C++ আমি কাজ করি, তবে এই বিষয়গুলোর খুব বেসিক জিনিস আমরা কলেজে পড়েছি, কিন্তু কাজ আমি এগুলোর উপর হ্যান্ডস অন কিছু করি। ডেটাবেসের উপরে কাজ করেছেন? হ্যাঁ স্যার, করেছি। কী ডেটাবেসের উপরে কাজ করেছেন? ডেটাবেস আমি SQL সার্ভারের উপর কাজ করেছি, সেখানে আমাদের বিভিন্ন ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট ধরুন স্যার বেশ কিছু ডেটা একসাথে দিতে বলে, তখন আমরা কোয়ারি চালিয়ে ডেটাটাকে ফেচ করে দিতে পারি, যেটা খুব কম সময়ের মধ্যে একটা লার্জ নাম্বার অফ ডেটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। আপনি জানেন আপনাদের HRMS সার্ভিস হ্যাঁ স্যার। যেটা TCS-এর, যেটা আপনাদের এমপ্লয়ি পোর্টালে যেটা দিয়ে ঢোকে, সেটার নাম কি? আলটিমেটিক্স। হ্যাঁ, আলটিমেটিক্স। আলটিমেটলি সেটা কিসের উপরে রান করা হয়? সেটা স্যার এই মুহূর্তে আমাকে একটু চেক করে দেখতে হবে স্যার, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, শ্রীপর্ণা, হ্যাঁ স্যার। ICDS সুপারভাইজারের জব প্রোফাইলটা কি? স্যার, জব প্রোফাইল বলতে কি কাজ করছে সেটাই বলবো। আচ্ছা স্যার, ICDS সুপারভাইজারের মেইন কাজ হচ্ছে আমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকেন এবং তার ঊর্ধ্বতন যে CDPO থাকেন, সেই দুজন ব্যক্তির মধ্যে সংযোগ স্থাপন করা। এছাড়া ICDS সুপারভাইজার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে কাজগুলো করছেন সেটা ঠিকভাবে করছেন কিনা বেসিক্যালি তার তদারকি করা, আর বিভিন্ন রকম মানে মিটিং তাদের সাথে অর্গানাইজ করা নির্দিষ্ট সময়ের অন্তরে, যাতে তাদের সাথে প্রপারলি তারা ঠিকমতো কাজ করছে কিনা বা তাদের কাজের মূল্যায়ন করা, এই ধরনের সমস্ত আলোচনা সেই মিটিংয়ে হওয়া উচিত। এবং আমাদের ওয়ার্কাররা যে সমস্ত রেজিস্টার মেনটেন করে, সেই রেজিস্টারগুলিকে প্রপারলি মেনটেন হচ্ছে কিনা সেগুলো অবশ্যই দেখা। আর শেষ মানে অ্যাট লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে পারি যে মানে ICDS সুপারভাইজারকে মান্থ এন্ডে একটা MPR বা মান্থলি প্রগ্রেস রিপোর্ট সাবমিট করতে হয় CDPO-কে, যেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে কী ধরনের কতজন বাচ্চা খাবার পেলো, তাদের ওয়েট কত, এই ধরনের বিভিন্ন তথ্য সম্বলিত যে ডেটা, সেটা সুপারভাইজার মানে প্রস্তুত করেন এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ CDPO-কে সাবমিট করেন। যে আপনার স্কুলিংটা কোথায় ছিল? স্যার, আমার স্কুলিং ছিল হাবড়াতে, আপনার কোন- হাবড়া প্রফুল্লনগর বালিকা বিদ্যালয়। আচ্ছা, আপনার স্কুলিং ছিল একটা সরকারি স্কুল থেকে, হ্যাঁ স্যার। তারপরে আপনার কলেজ অর্থাৎ দিকে যেখানে বলছেন যেটা একটা বেসরকারি কলেজ, হ্যাঁ স্যার। সেরকমই এখন দেখছি আমরা স্কুলিং বা এই যে ছোটো বাচ্চাদের যে প্রি প্রাইমারি আছে অঙ্গনওয়াড়ি স্কুলগুলো, হ্যাঁ স্যার। এখন কিন্তু অনেক প্রাইভেট এরকম অঙ্গনওয়াড়ির মতন স্কুল তৈরি হয়েছে কিডস জিএন। হ্যাঁ স্যার। এখন অনেক আমাদের বর্তমান যে আর্থসামাজিক অবস্থা আমাদের হাবড়া অসুবিধা করে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক গার্জিয়ানরা, অনেক অভিভাবকেরা তাদের সন্তান সন্ততিদের অঙ্গনওয়াড়ির বদলে তারা কিডস জিতে পাঠাচ্ছে। এরকম যদি একটা জায়গায় আপনার পোস্টিং হয় মফস্বলে, যেখানে আর্থসামাজিক অবস্থা তুলনামূলক ভালো, সেখানকার অভিভাবকেরা তাদের সন্তান সন্ততিদের এবং কিডস জি নামক যে স্কুলগুলো এই ধরনের স্কুলগুলোতে পাঠাচ্ছে, তখন অ্যাজ ICDS সুপারভাইজার আপনার কি উদ্যোগ হবে সেই এলাকার মানুষদেরকে আরও অঙ্গনওয়াড়িতে ফিরিয়ে আনবে? প্রথমত আমি যে সমস্ত গার্জিয়ানরা তাদের বাচ্চাদের কিডসি বা ইউরো কিডস এরকম ধরনের স্কুলগুলো, প্রাইভেট স্কুলগুলোতে পাঠাচ্ছে, তাদের সাথে আমি প্রথমত কথা বলবো যে তাদের কি সমস্যা আছে এই ICDS সেন্টারে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের বাচ্চাকে পাঠাতে, কারণ এখানেও একটা প্রি স্কুলের ব্যবস্থা করা হয়। তো সেক্ষেত্রে তাদের সমস্যাগুলো শুনবো এবং
এবং সেই সমস্যাগুলো শুনে আমি সমাধান করার চেষ্টা করব বা এমন কিছু পদ্ধতি আনার চেষ্টা করব যেগুলো এই ধরনের ইউরো কিডস বা কিডজি স্কুলে করানো হয়, যেমন খেলার ছলে পড়া বা ওদের বিভিন্ন রকম যে আমাদের সিজনগুলো হয়, যেমন বর্ষাকাল বা গ্রীষ্মকাল, সেই সময় নানা রকম কার্নিভাল হয়, সেগুলো কিন্তু খুব একটা যে ব্যয় সাপেক্ষ হয় তা না, কিন্তু তারা খুব উদ্যোগ নিয়ে সেই কাজগুলো করে এবং সমস্ত বাচ্চাদেরকে ইনভলভ করে। তো আমি চেষ্টা করবো যাতে আমাদের আইসিডিএস সেন্টারে সেই ধরনের কার্নিভাল আয়োজন করা যায় বা বাচ্চাদের সাথে মানে বাচ্চাদেরকে খেলার ছলে পড়ানো, কিডজি বা ওই সমস্ত স্কুলে তো খেলার ছলেই বেসিক্যালি পড়ানো হয়, তো ওই ধরনের কাজগুলো যেগুলো খেলার ছলে পড়ানো হয় বা বিভিন্ন রকমের কার্নিভাল লাইক মনসুন কার্নিভাল বা অন্যান্য বিভিন্ন কার্নিভাল হয়, বিভিন্ন উৎসব হয়, সেইগুলোকে করানোর চেষ্টা করবো যাতে। না আমি থামাচ্ছি, হ্যাঁ স্যার। আপনি আইসিডিএস সেন্টারে গেছেন? স্যার আইসিডিএস সেন্টারে আমি খুব ছোটোবেলায় আইসিডিএস সেন্টারে গেছিলাম, এই সময় আমার যাওয়া হয়। আপনি যেটা বললেন যে খেলার ছলে পড়ানো, আপনি কি জানেন সেটা আইসিডিএস সেন্টারে করা হয় না? খেলার ছলে স্যার আমার যতদূর ধারণা আইসিডিএস সেন্টারে খেলার ছলেই পড়ানো হয়। তাহলে আপনার বেসিক ডিফারেন্স আপনি বললেন যে ইমপ্লিমেন্ট করবেন, কিডজিতে খেলার ছলে পড়ানো হয়, আইসিডিএসে পড়ানো হয় না, আপনি মিন করলেন, সেটা তো ঠিক নয়। আমি বলতে চাইছি স্যার এই যে কোয়ালিটেটিভ চেঞ্জেস আপনি আনবেন, এই যে বিভিন্ন রকম মানে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানও হয় আইসিডিএস সেন্টারে। তার অনুষ্ঠানে কি শুধুমাত্র একটা ধরুন একটা ইমপ্রুভ করার যদি বলি, আপনি যেটাকে সার্ভিস যেটা দেন সেটা আরও ইমপ্রুভ করাতে চাইছেন, হ্যাঁ স্যার। সেটা কি শুধু অনুষ্ঠানটা একটা রাস্তা? স্যার অনুষ্ঠানটা আমি বাস্তব উদাহরণের সূত্রে বলতে চাইছি, কারণ যেহেতু ধরুন আমি যদি একটা ধরুন বর্ষাকাল এসছে, আমি বর্ষাকালটা বোঝানোর জন্য একটা কার্নিভাল। আপনি এই গার্ডিয়ানদের কনভিন্স করার কথা বলছিলেন, এটার মধ্যে কি একদম ফার্স্ট পয়েন্ট হাইজিন হবে না? যে এখানে গেলে আপনার বাচ্চারা ওখানে যেমন হাইজিনে থাকছেন, আমরা চেষ্টা করবো হাইজিন ভালো আরও ব্যবস্থা দিতে পারবো নাকি জানি না, অন্তত এর থেকে বোর্ডস কোনো কিছু হবে না, ওরকমই আমরা এক পার প্রাইভেট স্কুল কোনো ওরকমই আমরা হাইজিন সুবিধা আছে, ওখানে আহারেরও ব্যবস্থা আছে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চারা সেই আহার গ্রহণ করছে, খাবারটা খাচ্ছে না। কিডজিতে আহার কোনো কিডজিতে কোনো সাপ্লিমেন্টারি নিউট্রিশন নেই, না নেই, হ্যাঁ স্যার। তাহলে কেন? এই আহারটা কেন রিফিউজ করছে আমাকে, যারা যাচ্ছে রিফিউজ করছে, সেখানে আপনার কি উদ্যোগ? স্যার রিফিউজ করছে কারণ অনেকেরই ধারণা হয়ে যায় যে ওই খাবারগুলো হয়তো ভালো নয়। সেই খাবারটাকে সেই ধারণা বদলানোর জন্য আমার প্রথম কাজ হবে সেই সমস্ত গার্জিয়ানদেরকে কনভিন্স করা এবং দরকার হলে তাদেরকে সেন্টারে এনে দেখানো যে কীভাবে যত্নের সহকারে আমরা খাবারগুলোকে রাখছি এবং খাবারগুলোকে আমরা মানে যে কনভিন্স প্রিপারেশন। করানোর আগেও যেটা দরকার সেটা হচ্ছে আপনার নিজে আগে ইনশিওর করতে হবে যে আপনি যেটা বলছেন 100% ঠিক, একদম আমাকে নিজে আগে তদারকি করে দেখতে হবে যেটা আমি বলছি সেটা তারপরে আপনি কনভিন্স করবেন। মানে আপনি খেয়ে দেখতে পারবেন আমার নিজে? অবশ্যই খেয়ে দেখতে পারবো স্যার। হ্যাঁ আচ্ছা, পাইয়ের নিউমেরিক্যাল ভ্যালু কত? সরি স্যার। পাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। পাইয়ের নিউমেরিক্যাল ভ্যালু, স্যার 3.14 বা 22/7। পাইয়ের ডেফিনেশন সংজ্ঞা। স্যার পাইয়ের ডেফিনেশন বলতে আমরা বৃত্তের ক্ষেত্রে সম্ভবত বৃত্তের ক্ষেত্রে আমরা পাই ব্যবহার করে থাকি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ডেফিনেশন স্যার প্রপার ডেফিনেশন আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সরি আমি অবশ্যই জেনে নেব। আচ্ছা, ইসিসির ফুল ফর্ম কি? ইসিসিই স্যার ইসিসিই ফুল ফর্মটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে স্যার এটা একটা মানে এডুকেশনাল ট্রেনিং যেটা সুপারভাইজারদের দেওয়া। কনস্টিটিউশনের কোন আর্টিকেলে আছে ইসিসির কথা মেনশন করা? স্যার এটা আমাকে একটু দেখতে হবে, আমার জানা নেই স্যার। আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। সার্ভিস ইয়েস স্কিম হবে না? স্যার এটা ইটসেলফ একটা স্কিম, কিন্তু পুরো নামটা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট এস ফর কি? সার্ভিসেস। কবে এসছে? স্যার এটা 1975 সালের পয়লা সরি স্যার 1975 সালের 2রা অক্টোবর এসছে। Who is the newly elected president of India? সরি স্যার Who is the newly elected president of India? দ্রৌপদী মুর্মু, মাননীয় দ্রৌপদী মুর্মু। Who has been the youngest president of India before Draupadi Murmu? সরি স্যার আমরা এই মুহূর্তে মনে করছি না, আমি দেখতে হবে অবশ্যই। 4টে দেশের নাম বলছি না, যেখানে খুব রিসেন্টলি তার রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়েছে। রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়েছে 4টি দেশ। স্যার অবশ্যই ভারতের কথা বলবো আমি, যেহেতু আমাদের ইন্ডিয়া চেঞ্জ হয়েছে। আর স্যার আমি বলবো শ্রীলঙ্কাতে অবশ্যই চেঞ্জ হয়েছে। শ্রীলঙ্কাতে কি হলেন এখন? এখন হচ্ছেন আমাদের রনিল বিক্রম সিংহে, তুমি কি হয়েছে? উনি এখন আধুনিক প্রাইম মিনিস্টার ওনাকে নিযুক্ত করা হয়েছিল, তারপর বর্তমানে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। প্রাইম মিনিস্টার কে হয়েছে?
স্যার প্রাইম মিনিস্টার এখন কে হয়েছে আমাকে একটু দেখতে হবে। শ্রীপর্ণা আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ, ইন্ডিয়া। রিপাবলিক অফ ইন্ডিয়া। দেশকে রিপাবলিক বলা হয় না। স্যার রিপাবলিক মানে Why do we call our country republic? স্যার এখানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সেটা ডেমোক্রেসি, কেন রিপাবলিক বলে? রিপাবলিক বলা হয়। শাসন করে, মানে শাসন রকম ডিরেক্টলি করে না, কিন্তু তাদের ভোটের মাধ্যমেই আমাদের যে সরকার নির্বাচন। সেটা ডেমোক্রেসি। ইলেকশনটা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক নর্ম। রিপাবলিক কেন আপনি জানেন? স্যার এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে প্রজাতন্ত্র যেহেতু রিপাবলিকের অর্থ, সেই অর্থে আমি বলার চেষ্টা করছি। আচ্ছা শ্রীপর্ণা, হ্যাঁ স্যার। আপনার হবিতে সিঙ্গিং অ্যান্ড লিসেনিং রবীন্দ্রসঙ্গীত আছে, হ্যাঁ স্যার। যে কোনো একটা লাইন রবীন্দ্রসঙ্গীতে নিয়ে শোনাতে পারবেন? হ্যাঁ স্যার পারবো। এক লাইন দেন। আমি একটি পূজা পর্যায়ের গানই গাইছি রবীন্দ্রনাথের। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তবু ভুবনে তবু পবনে মোরে আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।